নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ছোট্ট কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, যেখানে কিন্তু কেরালাকে বিরাট অঙ্ক অফার করেছে ইস্টবেঙ্গল। সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা বড় আপডেট শেয়ার করার রয়েছে। অ্যালেক্স হাজিকে নিয়ে অনেকে জানতে চাইছিলে, সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলের আজকে কিন্তু ম্যাচ রয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে মূলত নিয়ম রক্ষার ম্যাচ, কারণ দুটো দিনই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো যায়নি। কালকে শুরুটা ভালো হলো, শেষ পর্যন্ত খুবই খারাপ পারফরমেন্স হয়েছে। বাদবাকি দল পাঞ্জাব বা মথুর, তাদেরও এই একই রকম অবস্থা। তো সবাই কিন্তু বলতে গেলে এক প্রকার বাদ পড়ে গেছে চ্যাম্পিয়নশিপের রেস থেকে। তবুও কিন্তু ইস্টবেঙ্গলের সামনে শেষ ম্যাচে কিছু করে দেখানোর লড়াই রয়েছে। অ্যাস্টন ভিলার সঙ্গে তারা কিন্তু ভারতীয় সময় মুখোমুখি হবে রাত 10:30 থেকে। আর লাইভ তোমরা সকলেই জানো যে রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা অফিসিয়াল চ্যানেল, সেখান থেকেই কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে। আর সায়ন কেন খেলছে না, এই নিয়ে প্রত্যেকের প্রশ্ন। তো আমি বারবারই আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম, সায়নের কিন্তু যে ইনজুরিটা রয়েছে, অন্তত তাকে 2 সপ্তাহ রেস্টের মধ্যে থাকতে বলা হয়েছে। তারপরও কিন্তু সায়নকে নিয়ে যাওয়া হয়েছিল একটাই কারণে, তাকে নিয়ে গিয়ে সেই পরিবেশ, সেই পরিস্থিতি, তাদের স্কিল ইত্যাদি ইত্যাদি দেখানোর জন্য। আর যদি কিছুটা সে শারীরিকভাবে সুস্থ হয় তাহলে তাকে ব্যবহার করা। সেই কারণেই প্রথম 2 দিন সায়নকে ব্যবহার করা হয়নি। তখন বলেছিলাম, তখন অনেকেই ভেবেছিলে যে এটা ভুলভাল ব্যাপার, যে না সায়ন ফিট রয়েছে সেই কারণেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সকলেই বুঝতে পারছো সায়ন কিন্তু মেডিকেলি এখনও ফিট নয়। কিন্তু এটুকু একটা গুড নিউজ দিয়ে রাখি, আজকের দিনে যেটা আপডেট পাচ্ছি, সায়ন কিন্তু অনেকটাই ফিট। এবার যদি কোচ রিস্ক নিয়ে তাকে নামায়, তো সেক্ষেত্রে কিন্তু সায়ন খেলতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ফুটবলার্স হয়ে গেছে সায়ন, তো সেক্ষেত্রে কতটা রিস্ক নেবে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো আজকের প্লেয়িং 11 নিয়ে কিছু বলছি না, মন গড়া প্লেয়িং 11 নিয়ে খেলানো হচ্ছে, আর দল দেখেও খুব একটা ভালো লাগছে না। যেরকম পারবে একটা প্লেয়িং 11 নিয়ে খেলুক, আর যাই করুক অন্তত আজকে যেন 1 পয়েন্ট আসে, পেনাল্টি শ্যুট আউটটাও যেন ভালো করে নেয়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপরে যদি আমরা নেক্সট আপডেটের দিকে চলে আসি, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসির যখন 7টা থেকে 8টা ট্রান্সফার ব্যান আসছিল, তখনই তোমাদের বলে দিয়েছিলাম হায়দ্রাবাদের আর 2টো ব্যান লোডিং রয়েছে এবং 10টা ট্রান্সফার ব্যান হায়দ্রাবাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাও তোমাদের বলেছিলাম, হায়দ্রাবাদের কিন্তু স্কোয়াডে বর্তমানে প্লেয়ার রয়েছে 13 জন। তার মধ্যে কিন্তু একজনের একটুখানি ইনজুরি সমস্যা রয়েছে, কিছু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গেছে, আর 2 জন গোলকিপার রয়েছে। সেইখান থেকে কিভাবে হায়দ্রাবাদ ডুরান্ড কাপে দল নামায় সেই দিকে আমাদের নজর থাকবে। খুব সম্ভবত তারা ডুরান্ড কাপও খেলতে পারবে না, আর কোনো রকম প্রস্তুতি পর্বও তারা শুরু করেনি। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি কিন্তু অফিসিয়ালি ডুরান্ড কাপে আর নামতে পারছে না, তারা কিন্তু দল নামাতে পারছে না। সেই জায়গায় অন্য কোনো দল হয়তো সেই জায়গায় আসবে, এরকমটাই আপডেট আসছে। আর হায়দ্রাবাদ যদি ডুরান্ড কাপেই দল নামাতে না পারে, তো সেক্ষেত্রে আইএসএলও দল নামাতে পারবে বলে একদমই মনে হয় না। আর দলটা খুব সম্ভবত কিন্তু উঠে যেতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবার সেই জায়গাতে কিন্তু আই লিগের 2টো ক্লাবও চেষ্টা চালাচ্ছে যাতে ওই জায়গাটায় নেওয়া যায়, জায়গাটাতে যাতে চলে আসা যায়। কিভাবে হবে না হবে সেটা পরের ব্যাপার। এবার হায়দ্রাবাদ এফসির অনেকগুলো প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে। তার মধ্যে যেই প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল সমস্ত কিছু কথাবার্তা বলো বা যা বলো সমস্ত কিছু মিটিয়ে রেখেছে, সেটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, এছাড়া সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালেক্স হাজি। লাস্ট সিজনটা অ্যালেক্স হাজির খুব ভালো গিয়েছিল নিজের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে। সেরা পারফরমেন্সটা অ্যালেক্স হাজি ছিল, কিন্তু দলগত পারফরমেন্স হায়দ্রাবাদের তো খুবই খারাপ ছিল। তো অ্যালেক্স হাজিকে ট্রান্সফার ফি দিয়েই ইস্টবেঙ্গল নিত, কিন্তু যে পরিমাণ ট্রান্সফার ফি অ্যালেক্স হাজির জন্য চাইছিল হায়দ্রাবাদ, তো সেই জায়গায় ইস্টবেঙ্গল অপেক্ষা করছিল যে শেষ পর্যন্ত কি হয়। যদি দলটা আর নাই থাকে, দল যদি উঠেই যায়, অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু অ্যালেক্স হাজি ইস্টবেঙ্গলের পথে, এটুকু বলা যায়। কথাবার্তা ইস্টবেঙ্গলের সঙ্গে সমস্ত কিছু পার্সোনাল টার্ম এগ্রিড রয়েছে।
আর অনেকেই জানতে চাইছিলে যে ডিলটা কি তাহলে ভেস্তে গেল, না ডিল কিছু ভেস্তে যাচ্ছে না। অ্যালেক্স হাজির ব্যাপারে পজিটিভ থাকতে পারো, পুরোপুরি ব্যাপারটা এবার হায়দ্রাবাদের উপর নির্ভর করবে। ইস্টবেঙ্গল যত পর্যন্ত টাকা যেটা দেবে বলছে ভালো টাকা, যদি ট্রান্সফার ফি দিয়েও ডিলটা হয় এখনও, তো তাহলেও তোমাদের জানিয়ে দিতে পারবো যে কত টাকা। আর যদি দল উঠেই যায় তো সেক্ষেত্রে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু অ্যালেক্স হাজি ইস্টবেঙ্গলে জয়েন করতে চলেছে, এরকমটাই কিন্তু লেটেস্ট আপডেট হায়দ্রাবাদকে নিয়ে বেরিয়ে আসছে। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি কেরালা ব্লাস্টার্সের দিকে, তো কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু বিরাট বড় ট্রান্সফার ফি দিয়ে জিকসানকে ইস্টবেঙ্গল সই করিয়েছিল। সেই সময় কিন্তু অতটাও জিকসানের দাম ছিল না, মোটামুটি 1.8 কোটি টাকা ট্রান্সফার ফির বিনিময়ে জিকসানকে পেয়ে যেত ইস্টবেঙ্গল। কিন্তু মাঝখানে অনেক কিছু খেলা হয়েছে তোমরা জানো, কোনো দল এসে দাম বাড়ানোর খেলায় মেতে গিয়েছিল, সেই কারণেই কিন্তু মানে একটা বিরাট বিরাট ভারতীয় ফুটবলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে জিকসান ইস্টবেঙ্গলে এসেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু এবার সেই রকমই উল্টো চাল এবার দিতে শুরু করেছে। মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা ভালো রকম পজিটিভ যেরকম এগিয়েছিল, ইস্টবেঙ্গলও কিন্তু সেই রাস্তায় নেমেছিল। তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু কোনো রকম প্লেয়ার দেওয়া নেওয়ার ব্যাপার নয়, ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো মানে বিরাট বড় ট্রান্সফার ফি রীতিমতন প্রীতম কোটালের জন্য কেরালার কাছে পেশ করে দিয়েছে যে আমরা এই ট্রান্সফার ফি দেবো তোমাদের। যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট চাইছে যে একটা প্লেয়ার পরিবর্তন বা কিছু একটা মিউচুয়ালি করার ব্যাপার, কিন্তু যে পরিমাণ টাকার অফার ইস্টবেঙ্গল করে রেখেছে তো সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টকে এই ডিলটা ডান করার ক্ষেত্রে। আর যদি তারা শেষ পর্যন্ত পিছিয়ে যায় যে না এই টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে নেওয়াটা আর আমাদের পক্ষে সম্ভব নয় কারণ একটা স্যালারি ক্যাপের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে প্রীতম কোটালকে কিন্তু লাল হলুদের জার্সি গায়ে দেখার সম্ভাবনাও রয়েছে। কিন্তু ব্যাপারটা কি এখনও বলা যাচ্ছে না, এইটুকু বলে রাখি যে মানে বিরাট বড় মাপের কিন্তু একটা ট্রান্সফার ফি দেবে কেরালাকে জানিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা নিয়েও কিন্তু একটা ডার্বি মাঠের বাইরে হবে, অনেকগুলো ডার্বি কিন্তু এই সিজনে আমরা মাঠের বাইরে দেখছি, মাঠের মধ্যেও ডার্বি খুব তাড়াতাড়ি ডুরান্ড কাপেও আমরা দেখতে পাবো। আর মাঠের বাইরের লড়াইটা কিন্তু ইস্টবেঙ্গল এবছরে দারুণ করছে। আর যেরকম ইস্টবেঙ্গল দল গঠন করেছে, যদি ডিফেন্সে এই প্রীতম কোটাল বা অ্যালেক্স হাজি বা আরও যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল পজিটিভভাবে বলছে সেই প্লেয়াররা এসে গেলে ইস্টবেঙ্গল কিন্তু একদম বলতে গেলে টাইটেল রেস করার জন্য দল গঠন করে নেবে। তো দল গঠন ভালো হচ্ছে, শেষ মুহূর্তে কিন্তু বাজিমাত করতে প্রস্তুত একদম ইস্টবেঙ্গল। এবার প্রীতমের ব্যাপারটা হচ্ছে প্রীতম নিজে একজন মোহনবাগান অন্তঃপ্রাণ, এ কিন্তু প্রফেশনাল কেরিয়ারে অনেক সময়ই কিন্তু মানে অনেক কিছু করতে হয়। এর আগেও আমরা দেখেছিলাম দেবজিৎ মজুমদার, সেও কিন্তু মোহনবাগানের এক প্রকার ঘরের ছেলে ছিল, সে ইস্টবেঙ্গলে আগেও খেলেছে, এই সিজনেও ফিরেছে। সৌভিক চক্রবর্তীও সেও মোহনবাগানে খেলেছিল, সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল, এখন কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে সৌভিক চক্রবর্তী ধারাবাহিক ভালো খেলছে। আর অরিন্দম ভট্টাচার্যের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, সেও কিন্তু সবুজ মেরুন জার্সি ছেড়ে কিন্তু ইস্টবেঙ্গলে এসেছিল। তো ইস্টবেঙ্গলে কিন্তু অনেককেই আসতে হয়েছিল, পরেও আসতে হবে। তো প্রীতম কোটালকে নিয়েও কিন্তু একটা ভালো খেলা হবে, এটুকু বলে রাখছি। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।